কে বোঝায় যখন দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং অর্থের ক্রয় মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকে। তার মানে দ্রব্যের দাম বাড়বে, অর্থের মূল্য কমবে, দ্রব্যের দাম বাড়বে, অর্থের মূল্য কমবে। এখন আমরা প্রথমে যেগুলো দেখব সেটা হচ্ছে কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ। কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ। কোন ভিত্তিক? কারণ ভিত্তিক। কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ। কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ। এক নম্বর হচ্ছে মুদ্রা বৃদ্ধিজনিত। এগুলো কিন্তু একটু তুলনামূলক সহজ। মুদ্রা যেই কথা সেটা হচ্ছে অর্থ একই কথা। তার মানে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দামের স্তরের যে ক্রমাগত বৃদ্ধি ঘটে তাকে অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অর্থের প্রচলন করে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে। এখন ওরা যত বেশি মুদ্রা প্রচলন করবে, যত বেশি অর্থ প্রচলন করবে, তত বেশি মুদ্রাস্ফীতি ঘটবে। আর সেই মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, দুই নাম্বার যেটা সেটা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দেখো, মজুরি বৃদ্ধির ফলে দামের স্তরের যে বৃদ্ধি ঘটে তাকে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। দেখো, তুমি দেখবা শ্রমিকের, একটু খেয়াল করো, শ্রমিকের মজুরি যত বৃদ্ধি পাবে, শ্রমিকের মজুরি যত বৃদ্ধি পাবে তত বেশি দ্রব্যের দাম বাড়বে আর তত বেশি মুদ্রাস্ফীতি বাড়বে। একটা বাস্তব উদাহরণ দিই। মনে করো আজকে তুমি দাঁড়িয়ে আছো 2024 সালে আর 2014 সালে, আমি একটু একদম বাস্তবিক উদাহরণ দিই। 2014 সালে রাজমিস্ত্রি একজন শ্রমিকের বেতন ছিল, যুগালী এবং রাজমিস্ত্রির বেতন ছিল তোমার হচ্ছে 300 টাকা। কত টাকা? 300 টাকা। এই 300 টাকা দিয়ে তার সারাদিন একদম ভালো মতো যা যা দরকার হয়, চাল ডাল, বউয়ের জন্য তোমার হচ্ছে চকলেট, যা যা দরকার হয় আর কি, সবই সে 2014 সালে একদিনের বেতন 300 টাকা মজুরি দিয়ে সে ক্রয় করতে পারতো। আর আজকে 2024 সালে তুমি চকবাজার কাঁচা বাজারে নিচে গেলে একজন শ্রমিকের বেতন কত? তার বেতন হচ্ছে 800 টাকা। তার মানে এই 800 টাকা দিয়ে সে, তাহলে দেখো 14 সালে সে বেতন পেয়েছে, একদিনে মজুরি পেয়েছে 300, আর আজকে 2024 সালে সে মজুরি পাচ্ছে একদিনে 800। কিন্তু সে 800 টাকা দিয়ে আগের মতো চাল ডাল লবণ তেল বউয়ের জন্য চকলেট কিনতে পারছে না, আরও তো ওর ঘাটতি দেখাতে। এবং এই 800 টাকা দিয়ে তার একটা দিনও যায় না, আগে কিন্তু 300 টাকা দিয়ে যেত। তার মানে যত মজুরি বৃদ্ধি পাচ্ছে, যত মজুরি বৃদ্ধি পাচ্ছে তত দাম বৃদ্ধি পাচ্ছে, যত মজুরি বৃদ্ধি পাচ্ছে তত দাম বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত যে মুদ্রাস্ফীতি ঘটবে বা মজুরি বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটবে তাকে বলা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এরপর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা বইও স্টার মার্ক দিয়ে রাখো, এখান থেকে সিকিউ প্রশ্ন হবে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দেখো, উৎপাদনের উপকরণ খরচ। আমরা জানি উৎপাদন উপকরণ খরচ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি বা অন্যান্য উপকরণ। উৎপাদনের উপকরণ খরচ বৃদ্ধিজনিত কারণে যদি দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তাহলে উৎপাদনের উপকরণ খরচের ব্যয় বৃদ্ধিজনিত, উৎপাদনের উপকরণের ব্যয় বৃদ্ধিজনিত যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক বিষয়। মনে করো যদি উৎপাদন করতে যে সমস্ত উপকরণ লাগে, উৎপাদন করতে যে সমস্ত উপকরণ লাগে, দেখো উৎপাদনে যে সমস্ত উপকরণ, এগুলোর যত দাম বাড়বে তত দ্রব্যের দাম বাড়বে, তোমাকে বেশি দামে বিক্রি করতে হবে। তার মানে উপকরণের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়ে, উৎপাদনের উপকরণের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়ে। এটাকে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এবং আমরা একটু উদাহরণ দেখি। দেখো, উৎপাদন উপকরণ যেমন কাঁচামালের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়বে, যন্ত্রপাতি মজুরি প্রভৃতি দাম বৃদ্ধির জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে উৎপাদিত দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পায়। এই ধরনের দাম বৃদ্ধিকে উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে, উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে
উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, যে দ্রব্যের দামের স্তর বৃদ্ধি দেখা দেয়, তাকে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই একদম কি পয়েন্টগুলো একটু নোট করে রাখতে হবে, যাতে পরীক্ষার আগের রাতে তুমি রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারো। আচ্ছা, এরপর আমরা আরো অনেকগুলো আছে কারণভিত্তিক মুদ্রাস্ফীতি, আরো অনেক ধরনের। আর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দেখো ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, দেখো ব্যাংক ঋণ বা ব্যাংকের আমানত, ব্যাংক ঋণ বা ব্যাংক আমানত অত্যধিক বৃদ্ধির ফলে দামের স্তরে যে ক্রমাগত বৃদ্ধি ঘটে তাকে বলা হয় ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক যাদের ঋণ দরকার তাদেরকে কি দেয়? ঋণ দেয়। তাদেরকে কি দেয়? সহজেই ঋণ দেয়। এখন ঋণের পরিমাণ, মানে ঋণের পরিমাণ যত বেশি দিবে তত বেশি জনগণের হাতে অর্থ আসবে। জনগণের হাতে কি আসবে? অর্থ আসবে। আর জনগণের হাতে যত আসবে অর্থ আসবে তত বেশি দ্রব্যের দাম বাড়বে। আর দামের স্তর যত বাড়বে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে। তার মানে দেখো, বাণিজ্যিক ব্যাংক যত সহজে ঋণ দিবে তত দেখবে জনগণের হাতে টাকা আসবে, আর তত বেশি দ্রব্যের দাম বাড়বে, আর দ্রব্যের দাম বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দিবে। একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল, একটা হলে একটা ঘটে আর কি। তার মানে ব্যাংক যত বেশি ঋণ দিবে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে। এটা হচ্ছে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা, এরপরে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দেখো, উৎপাদনকারী মুনাফা বৃদ্ধির ফলে দামের স্তরের যে বৃদ্ধি ঘটে তাকে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আচ্ছা, এটা ব্যাখ্যা করি। দেখো, আমরা জানি সংগঠন যিনি পরিচালনা করে, এগুলো কিন্তু প্রথম অধ্যায়ে প্রথম পত্রের 3য় অধ্যায়ে আলোচনা করেছিলাম। সংগঠন যিনি পরিচালনা করে তাকে বলা হচ্ছে উদ্যোক্তা। তাকে কি বলা হয়? উদ্যোক্তা বলা হয়। তাকে বলা হয় উদ্যোক্তা। তাকে বলা হয় সংগঠক। এখন সংগঠক কি চাই বলতো? সংগঠক চাই যত বেশি ব্যবসা পরিধি বাড়িয়ে, যত বেশি বিজনেস গ্রো করে তত বেশি মুনাফা অর্জন করতে। আর সে যত বেশি মুনাফা অর্জন করতে চাইবে তত বেশি সে দ্রব্যের দাম বাড়াবে। আর দ্রব্যের দাম বাড়লেই তো সে কি করতে পারবে? অধিক মুনাফা অর্জন করতে পারবে। তার মানে সে চাইবে দ্রব্যের দাম বাড়াতে, শুধু একটা দ্রব্যের না, সকল দ্রব্যের দাম বাড়াতে। আর আলটিমেটলি কি দেখা দিবে? দ্রব্যের দাম যত বাড়বে তত বেশি মুদ্রাস্ফীতি হবে। সেজন্য বলা হচ্ছে দ্রব্যের দাম বাড়লে মুনাফা বাড়ে। দ্রব্যের দাম বাড়লে কি বাড়ে? মুনাফা বাড়ে। আর মুনাফা বাড়াজনিত যেই মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তার মানে দ্রব্যের দাম, একজন উৎপাদন করে একজন বিক্রেতা যত বেশি দ্রব্যের দাম বাড়াবে তত বেশি তার মুনাফা হবে। আর মুনাফা বৃদ্ধি পাওয়ার কারণে এই যে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা, এরপর 6 নাম্বার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটা একটু আন্ডারলাইন করতে হবে, এখান থেকেও প্রশ্ন হয়, এখান থেকেও সৃজনশীল প্রশ্ন হয়। 3 স্টার দাও, সিকিউ প্রশ্ন হয়। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে, একটু আমার সাথে বলো তো তুমি, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে দামের স্তরের যে বৃদ্ধি ঘটে, এই ধরনের দামের স্তরের বৃদ্ধিকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তার মানে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। 7 নাম্বার ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। কোনো জরুরি অবস্থা বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার অনেক সময় ঘাটতি ব্যয় নীতি গ্রহণ করে এবং বেশি মুদ্রা চালু হয়, এর ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা, এই ঘাটতি বিষয়টা আলোচনা যখন করতে আসছি একটা জিনিস মাথায় আসলো, একটু আমি তোমাদেরকে শেয়ার করি বিষয়টা। ঘাটতি বাংলাদেশে প্রতি জুন এবং জুলাই মাসে একটু তোমাদের সাথে বিষয়টা আলোচনা করি। দেখবা বাংলাদেশে জুন এবং কখন? জুন জুলাই মাসে এই 2টা মাস বাংলাদেশের ওই যে আমাদের সংসদ সদস্য যারা থাকে, মেম্বার অফ পার্লামেন্ট যাদেরকে বলা হয়, দেখবা ওই যে মাননীয় স্পিকার, আমার এলাকায় এটা দরকার, আমার এলাকায় ওইটা দরকার, এগুলো কোথায় হয়? সংসদেই তো আলোচনা হবে। এই জুন জুলাই মাসে একদম বাংলাদেশ সংসদ খুবই জাঁকজমক অবস্থা, সকল মন্ত্রী মিনিস্টাররা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, A to Z একেবারে 350 জন পার্লামেন্ট মেম্বার এই মাসগুলোতে সবাই থাকে, কারণ ওই সময় বাজেট পেশ হয়, নতুন বছর আসে। মানে বাংলাদেশের অর্থ বছর হিসাব করা হয় জুন জুলাই মাস, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে
জুনের 30 তারিখ পর্যন্ত, মানে এই বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হলো, আগামী বছর জুনের 30 তারিখ শেষ, তার মানে আবার 1 তারিখ জুলাইয়ের 1 তারিখ আবার নতুন একটা অর্থ বছর শুরু হবে না, সেই জন্য জুন জুলাই মাসে বাংলাদেশ সরকারের নতুন করে পরিকল্পনা প্রণয়ন করে। এখন এই বিষয়টা কেন বললাম, দেখো ঘাটতি ব্যয় জিনিসটা কি, ঘাটতি ব্যয় জিনিসটা কি দেখো, বাংলাদেশ সরকার প্রতি বছর জুলাই মাসে সংসদে দাঁড়িয়ে কি বলে যে এখানে একটা প্রকল্প করা দরকার, এখানে একটা টানেল করা দরকার, সেনাবাহিনী খাতে এত যাবে, অন্য বিশ্ববিদ্যালয়ের ইউজিসি ভবনের এত যাবে, তারপর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এত যাবে, স্কুলগুলোতে এত যাবে, মানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকার বিনিয়োগ করে। তার মানে সরকার বিনিয়োগ করে মানে হচ্ছে সরকার ব্যয় করে, সরকার কি করে, ব্যয় করে, তার মানে এটা হচ্ছে সরকারি ব্যয়। সংসদে দাঁড়িয়ে কি বলবে, যে সরকারি ব্যয়ের কথা বলবে তারা, যে এখানে ব্যয় করে। এখন সরকারি ব্যয় প্রতি বছর কিন্তু বৃদ্ধি পায়, দিন দিন সরকারি ব্যয় কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তুমি দেখো যে উন্নয়নমূলক কাজের কারণে প্রতি বছরই সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এটা গেল। এখন সরকারি ব্যয় বৃদ্ধি পায়, সরকারি ব্যয় বৃদ্ধি পায়, সরকারি ব্যয় বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে একটু আমাকে বলো। সরকারি ব্যয় কখন বৃদ্ধি পাচ্ছে, যখন দেখা যাবে যে কোনো একটা প্রকল্পে, আমি যদি বলি মনে করো বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু টানেল, এই যে বঙ্গবন্ধু টানেল যে করলো, এই যে বঙ্গবন্ধু টানেল করলো, এখানে মনে করো প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রথম দিকে 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা। পরবর্তী দেখতেছে এই 10,000 কোটি টাকা দিয়ে হচ্ছে না, পরে বলতেছে এই 10,000 কোটি টাকা দিয়ে তাদের হচ্ছে না, পরে বলতেছে না এখানে আরো কি করা দরকার, মুনাফার তোমার হচ্ছে আরো বেশি অর্থ দরকার। মনে করে এখানে দেখা যাচ্ছে 12,000 কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে, মানে প্রথমে 10,000 কোটি টাকা হিসাব করছে এই বঙ্গবন্ধু টানেল করতে, এটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ। পরে দেখতেছে না যে না এখানে হচ্ছে না, আরেকটা নতুন করে করা লাগতেছে, সেজন্য এখানে মনে করো 12,000 কোটি টাকা দরকার হচ্ছে। তার মানে প্রতি বছর বাংলাদেশে এরকম বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকারি ব্যয় কি পায়, বৃদ্ধি পায়। আচ্ছা, সরকার যে ব্যয় করবে তার মানে এটা জনগণ আয় হবে না, মানে এখানে কারা কাজ করবে, এখানে দেশের জনগণ, এই যে বঙ্গবন্ধু টানেলে এই বিভিন্ন কাজে কারা কাজ করবে, জনগণ কাজ করবে। তার মানে জনগণের আয় বৃদ্ধি পাবে, জনগণ কি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, জনগণের কি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, জনগণের কি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, জনগণের কি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে। আর আয় যদি বৃদ্ধি পায়, জনগণের যদি কি বৃদ্ধি পায়, আয় যদি বৃদ্ধি পায়, জনগণের মধ্যে চাহিদা বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে, চাহিদা বৃদ্ধি পাবে, চাহিদা বৃদ্ধি পাবে, চাহিদার পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। জনগণের মধ্যে কি বৃদ্ধি পাবে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। আর চাহিদা যত বাড়বে, মানুষের চাহিদা যত বাড়বে, তত বেশি দাম বৃদ্ধি পাবে, তত বেশি কি বৃদ্ধি পাবে, দাম বৃদ্ধি পাবে, তত বেশি কি বৃদ্ধি পাবে, দাম বৃদ্ধি পাবে। আর দাম বৃদ্ধি পেলেই তখন হচ্ছে দেশের মধ্যে মুদ্রাস্ফীতি ঘটবে, দেশের মধ্যে কি ঘটবে, মুদ্রাস্ফীতি ঘটবে। তার মানে এই সবগুলো জিনিস আসলে একটা ট্রানজ্যাকশনাল একটা সম্পর্ক থাকে, সেটা হচ্ছে তোমার সরকারি একজনের ব্যয় হলে আরেকজনের জন্য সেটা আয় হয়। তার মানে এই যে আমরা কারণ ভিত্তিক যতগুলো মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল, একটা ঘটলে একটা ঘটে, একটা ঘটলে একটা ঘটলে। ওই যে আমরা বলি না, যেমন একজন ব্যক্তি আয় করেছে, তাহলে আয় করলে সে বুক করার পরে বাকি অর্থ সঞ্চয় করবে। আর সঞ্চয় কেন করবে, ভবিষ্যতে মূলধন বিনিয়োগ করার জন্য। মূলধন কেন করবে, বিনিয়োগের জন্য। আর বিনিয়োগ কেন করবে, ভবিষ্যতের আয়ের জন্য। তার মানে একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল। একই রকম এই যে কারণ ভিত্তিক যে মুদ্রাস্ফীতি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আগের স্লাইডে আমরা বলেছিলাম ব্যয় বৃদ্ধিজনিত, আর এখানে বলতেছি চাহিদা বৃদ্ধিজনিত। এই দুইটা বিষয় তুমি একেবারে মনোযোগ সহকারে, কারণ এখান থেকে সিকিউ আসবে, এখান থেকে প্রতি বছরই সিকিউ আসে। কিছু চিত্র দেওয়া থাকে, চিত্র থেকে বলতে হয় যে এটা কোন ধরনের চাহিদা বৃদ্ধিজনিত নাকি এটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মানে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি, এই ধরনের প্রশ্ন আসে। সেজন্য এই বিষয়গুলো একেবারে পরিষ্কার ধারণা টাকা তোমার দরকার। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা একটু আগে কিন্তু কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি শেষ করেছি, 7 ধরনের হয়, সবগুলো আলোচনা করেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো এখন হচ্ছে গতির ভিত্তিতে, কিসের ভিত্তিতে, গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত ধরনের। গতির ভিত্তিতে দেখো, এগুলো কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি 4 ধরনের। গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি কয় ধরনের, 4 ধরনের। 1 নাম্বার মৃদু, 1 নাম্বার হচ্ছে মৃদু, 2 নাম্বার হচ্ছে পদসঞ্চারী, 3 নাম্বার হচ্ছে ধাবমান, 4 নাম্বার হচ্ছে উল্লপন। উল্লপন মানে এটা হচ্ছে উল্লপন আর কি। এটার বাংলাটা একটু কেমন জানি তোমার মনে হতে পারে, কিন্তু ইংলিশগুলো অনেক সুন্দর, আমি একটু পরে দেখাচ্ছি। তার মানে মৃদু,
প্রদর্শনচারী ধাবমান উল্লপন, তার মানে মৃদু প্রদর্শনচারী ধাবমান উল্লপন। এখন আমরা এগুলার যদি একটু ইংলিশগুলো দেখি তাহলে তোমার জন্য মনে রাখাটা সহজ হবে। এক নাম্বার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মানে এটা শব্দটা শুনে তো মনে হচ্ছে অল্প অল্প, তার মানে দেখো দামের স্তর ধীরে ধীরে, দামের স্তর ধীরে ধীরে মানে দ্রব্যের দামের স্তর মানে সকল দ্রব্যের দাম ধীরে ধীরে, অথচ ক্রমাগতভাবে, ক্রমাগত মানে এই 1 এরপরে 2 এরপরে 3 এরপরে 4 এভাবে, প্রথমে মনে করো 2 এরপরে 4 এরপরে 6 এরপরে 8 এরপরে 9, মানে আবার মানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, আবার একটু পর আবার কমে যাবে না, ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই যে ক্রমাগতভাবে বাড়তে থাকলে তাকে বলা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। এরূপ মুদ্রাস্ফীতি আবার ক্রিপিং, এটাই হচ্ছে আসলে সত্যিকার অর্থে সত্যিকার মৃদু মুদ্রাস্ফীতি, যে কথা ক্রিপিং বা হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি মুদ্রাস্ফীতি একই কথা। তার মানে ক্রিপিং যে মুদ্রাস্ফীতি যেই কথা, হামাগুড়ি মুদ্রাস্ফীতি যেই কথা, মৃদু মুদ্রাস্ফীতি একই কথা। এবং এই মুদ্রাস্ফীতির হার হচ্ছে 2% বা তার কম হয়ে থাকে, 2% বা তার কম হয়ে থাকে। এই ধরনের মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কিছুটা সহায়ক, মানে যেই দেশসমূহ উন্নয়নশীল তাদের জন্য মৃদু মুদ্রাস্ফীতি বা ক্রিপিং মুদ্রাস্ফীতি বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি খুবই কার্যকর, খুবই ফলপ্রসূ এবং দেশকে সমৃদ্ধ করে। তার মানে মৃদু মুদ্রাস্ফীতি কত পার্সেন্ট হবে? 2% বা তার চেয়ে কম হবে, 2% বা তার চেয়ে কম। আচ্ছা আমি একটু তোমাকে বলি, ক্রিপিং এটা হচ্ছে হাঁটা, তার মানে এটা হচ্ছে হাঁটার গতি। এটা মনে করো ক্রিপিং মানে এটা হচ্ছে হামাগুড়ির গতি। কিসের গতি? হামাগুড়ি, মানে হামাগুড়ি দেয় না, ওই যে তোমরা অনেক সময় ছোটবেলায় দিছো না, তার মানে মৃদু মুদ্রাস্ফীতির গতি কি? হামাগুড়ির গতি, মানে এগুলো হচ্ছে গতি দিয়ে বোঝাই, মানে কতটুকু গতি দিয়ে যাচ্ছে সেটা মিন করে আর কি। আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে, এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রদর্শনচারী। দেখো দামের স্তর মৃদু মুদ্রাস্ফীতি অপেক্ষায় বেশি হবে। তো বেশি মানে হচ্ছে হাঁটার গতি, আগেটা ছিল হামাগুড়ি, তো হামাগুড়ির চাইতে হাঁটার গতি কিন্তু একটু বেশি হবে, মানে যে হামাগুড়ি দিয়ে যায় তার চেয়ে যে হাঁটবে সে আরো একটু দ্রুত হাঁটতে পারবে। তাহলে হাঁটার গতিতে বৃদ্ধি পেতে থাকলে তাকে বলা হচ্ছে প্রদর্শনচারী মুদ্রাস্ফীতি। এরূপ মুদ্রাস্ফীতি আবার ওয়াকিং মুদ্রাস্ফীতি বলা হয়, ওই যে হাঁটা বলছো না সেই জন্য ওয়াকিং মুদ্রাস্ফীতি বলা হয়। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি 8 থেকে 10% হয়ে থাকে। 8 থেকে কত পার্সেন্ট? 10%। তার মানে হামাগুড়ির গতিতে হলে মৃদু, হাঁটার গতিতে হলে প্রদর্শনচারী। আচ্ছা এরপরে দাবমান একটু দেখি তো, তাহলে এটা কোন ধরনের গতি দেখি। দামের স্তর যখন এমন স্তরে বৃদ্ধি পায় যে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে, মানে অর্থের আর মূল্য থাকে না, অর্থের মূল্যহীন হয়ে পড়ে, এবং এই অবস্থাকে দাবমান মুদ্রাস্ফীতি বা অতি মুদ্রাস্ফীতি বলা হয়। দাবমান বা অতি মুদ্রাস্ফীতি বলা হয়। এরূপ মুদ্রাস্ফীতি আবার রানিং, এটা হচ্ছে দৌড়ানো, এটা কি মানে দৌড়ানো আর কি, এটার গতিটা হচ্ছে দৌড়ানোর গতি, মানে আসলে এটা অনুমান করে জিনিসটা বলা আর কি, যে রানিং বা দৌড়ানোর গতিতে বৃদ্ধি পায়। এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে কি তোমার হচ্ছে দাবমান মুদ্রাস্ফীতি। এই ধরনের মুদ্রাস্ফীতির হার হচ্ছে 2 থেকে, এগুলো এমসিকিউ তো আসবে, এই সবাই মনোযোগী হও একটু, এগুলো এমসিকিউ তো আসবে 2 থেকে 3 অঙ্ক বিশিষ্ট। তার মানে দেখো 2 অঙ্ক মানে এই যে 10, এই যে 20, এগুলো হচ্ছে 2 অঙ্ক, মানে 2 অঙ্ক বিশিষ্ট, অথবা 30, মানে 2টা সংখ্যা থাকবে, এটা হচ্ছে 2 অঙ্ক। আর 2 থেকে 3 অঙ্ক বিশিষ্ট হয়। 3 অঙ্ক মানে এই 100, এটা 3 অঙ্ক, আবার 150 3 অঙ্ক, অথবা 122 এটা হচ্ছে 3 অঙ্ক, এগুলো হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। তার মানে 2 থেকে 3 অঙ্ক বিশিষ্ট হয়। তাহলে একটু আবার প্রথম থেকে দেখি, যদি হামাগুড়ির গতিতে হয় মৃদু, হাঁটার গতিতে হলে প্রদর্শনচারী মানে গতি, আবার যদি বলা হয় দৌড়ানোর গতিতে তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে কি ধাবমান। এখন সর্বশেষ উল্লপন যেটা বলেছি সেটা একটু দেখি। অত্যন্ত দ্রুত গতিতে, খুবই দ্রুত গতিতে দামের স্তর যদি আকাশচুম্বী বৃদ্ধির হারকে উল্লম্পন মুদ্রাস্ফীতি বলা হয়, উল্লম্পন মুদ্রাস্ফীতি বলা হয়। মুদ্রাস্ফীতিকে আবার গ্যালোফিং বা হচ্ছে হাইফার মুদ্রাস্ফীতি বলা হয়। এই উচ্চারণটা নিয়ে একটু ভিন্নতা আছে, আচ্ছা আমরা এইটার পাশাপাশি তুমি এই ইংলিশগুলো জেনে রাখো, এটা হচ্ছে গ্যালোপিং, এটা হচ্ছে হাইফার মুদ্রাস্ফীতি। এই ধরনের মুদ্রাস্ফীতির হচ্ছে অতি উচ্চ মাত্রায় বৃদ্ধি পায়, তার মানে এটা হচ্ছে লাফানোর মতো করে। কিসের মতো করে? লাফানোর মতো করে বৃদ্ধি পায়, লাফানো। আচ্ছা আমি তিনটা একটু ব্যাখ্যা করে, তারটা একটু ব্যাখ্যা করে দেখো। যখন হামাগুড়ি দিবে তখন মৃদু, যখন হামাগুড়ি দিবে তখন হচ্ছে কি মৃদু, যখন হামাগুড়ি দিবে তখন হচ্ছে মৃদু, যখন হামাগুড়ি না দিয়ে
হাঁটবে তখন হচ্ছে প্রদর্শনচারী, যখন হাঁটার গতিতে বৃদ্ধি পাবে প্রদর্শনচারী, যখন যখন দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হয় ধাবমান, যখন দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হয় ধাবমান। আচ্ছা দৌড়ানো হচ্ছে যে লাফানো, লাফাইলে আরো বেশি যেতে পারবে না, লাফাই যাওয়া তার মানে আরো বেশি, তাহলে লাফিয়ে গেলে বা লাফানোর গতিতে গেলে তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে কি গ্যালোপিং বা হচ্ছে হাইফান বা হচ্ছে উলম্পন মুদ্রাস্ফীতি। আশা করি এই বিষয়গুলা গতির ভিত্তিতে 4 ধরনের সম্পূর্ণটা তোমরা বুঝতে পেরেছো, আশা করি মনে রাখতে পারবা। এগুলো একটু থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু একটু বুঝে বুঝে তোমাকে পড়তে হবে, নাইলে তোমার কাছে বিষয়টা বোধগম্য হবে না। আচ্ছা এই যে এই 4টা একটু আগে বলেছিলাম না, এটা হচ্ছে হামাগুড়ির গতি, এটা হচ্ছে দৌড়ানো হাঁটার গতি, এটা হচ্ছে দৌড়ানোর গতি, এটা হচ্ছে লাফানোর গতি, মানে গতি আর কি। এটা হচ্ছে কি হামাগুড়ি, এটা হচ্ছে কি হাঁটা, এটা হচ্ছে তোমার হচ্ছে দৌড়ানো, আর এটা হচ্ছে লাফানো। এখন এই জিনিসগুলো একটু চিত্র আকারে দেখি, তাহলে তোমারটা আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 1 নাম্বার চিত্র, একটু মনোযোগ দাও। দেখো 1 নাম্বার আমরা জানি হচ্ছে যোগানের পরিমাণটা স্থির, যোগানের পরিমাণটা কি স্থির। অন্যদিকে চাহিদা মনে করো প্রথমে ছিল হচ্ছে এত, মানে এখানে চাহিদা ছিল, তার মানে এখানে যদি চাহিদা থাকে মনে করো এখানে চাহিদা যোগান সমান হয়, এখানে 10 দিলাম, দামের পরিমাণটাও 10। এরপরে যোগান তো স্থির, যোগান স্থির, অন্যদিকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, চাহিদার পরিমাণ কি পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে, তো চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে তখন দামের পরিমাণ বাড়বে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে দামের পরিমাণ বাড়বে, তখন মনে করো এটা হচ্ছে 12। এই যে দাম আস্তে আস্তে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। আর মৃদু মুদ্রাস্ফীতির চিত্রটা এমনই হয়, মৃদু মুদ্রাস্ফীতির চিত্রটা কি হয় এমনই হয়। আচ্ছা 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে প্রদর্শনচারী, তার মানে আরেকটু বেশি বৃদ্ধি পাবে। দেখো আমরা জানি এটা হচ্ছে যোগান রেখা, এটা প্রথমটা এটা হচ্ছে চাহিদা রেখা, তার মানে এটা হচ্ছে চাহিদা রেখা, চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে একটা দাম পাওয়া যায়, সেই দাম মনে করো আমরা 10 টাকা ধরলাম। এখন যোগান তো স্থির, যোগান স্থির রেখে চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা ডান পাশে যায়, কোন পাশে যায় এগুলো কিন্তু তুমি প্রথম পত্রে পড়েছো, ডান পাশে যায়। তো ডান পাশে একটা রেখা দিলাম, এখানে একটা আমরা চাহিদা যোগান যেখানে আবার সমান হয় সেখানে একটা দাম হয়, এখানে মনে করো দামটা হচ্ছে 15 টাকা, দামটা কত 15 টাকা, তার মানে বেশি বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটাকে বলা হচ্ছে প্রদর্শনচারী। এরপরে চলে আসো ধাবমান, এরপরে কি ধাবমানটা দেখো দৌড়ানোর গতিতে, মনে করো এটা হচ্ছে যোগান রেখা, এটা যোগান রেখা, প্রথমটা হচ্ছে চাহিদা রেখা, প্রথম এই চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে আমরা একটা দাম পাচ্ছি, দামটা মনে করো 10 টাকা ধরলাম। এরপরে যোগান স্থির রেখে চাহিদা যদি বৃদ্ধি পায় চাহিদা রেখা ডান দিকে যায়, তাহলে ওখানেও একটা আমরা দাম পাবো, দামটা মনে করো আমরা ধরে নিলাম হচ্ছে 17 টাকা, কাল্পনিক ধরছি আর কি। তো এখানে প্রতীক দেওয়া আছে, আমি দাম ধরে দিচ্ছি। এরপরে বৃদ্ধি পেয়ে আবার যখন যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পায় তখন দাম আরও বৃদ্ধি পায়, তখন মনে করো এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 29 টাকা, তার মানে এটা হচ্ছে কিসের গতিতে, এটা হচ্ছে ধাবমান গতি বা দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাচ্ছে। আর এটা দেখো, এটা একটু খেয়াল করো তো, আমরা জানি যোগান রেখা ঊর্ধ্বগামী আর চাহিদা রেখা নিম্নগামী, চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে একটা দাম হয়, সেই দামটা মনে করো আমরা 10 টাকা ধরলাম। এখন যোগান স্থিতিতে চাহিদার পরিমাণটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, তো বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, তো এখানে একটা বিন্দু, চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে আরেকটা বিন্দু, আর এখানে একটা দাম দিলাম, তো মনে করো এখানে দাম দিলাম হচ্ছে, এখানে পরিমাণটা এগুলো কিন্তু 3 অঙ্কের বিশিষ্ট, তো এগুলো আরও বেশি হবে। এটা মনে করো 10 হলে এটা মনে করো তোমার কত অঙ্ক, এটা মনে করো 20 দিলে এটা মনে করো তোমার দেখা যাবে হচ্ছে 95, আর এটা মনে করো 100, এরকম দেখা যাবে। আর এগুলো অনেক বেশি, এগুলো মনে করো আরও অনেক বেশি, মনে করো এখানে তাও 100 দিলাম আর কি, বোঝার জন্য দামটা 100 দিলাম আর কি। তার মানে চিত্রগুলো মনে রাখতে হবে যে কোন চিত্রের আকৃতি কেমন, যে এমসিকিউতে যদি বলা হয় এগুলো কিন্তু আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাজে লাগবে তোমার এই তথ্যগুলো। তার মানে মৃদু মুদ্রাস্ফীতির চিত্র আকৃতি কেমন, প্রদর্শনচারীর চিত্র আকৃতি কেমন, ধাবমানের কেমন, এরপর হচ্ছে উলম্পনের কেমন, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই চিত্রগুলো কেমন, এই রিলেটেড প্রতিটা তথ্য তোমার যদি পরিষ্কারভাবে জানা থাকে আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পারবা, নাহলে কিন্তু তোমার উত্তর দেওয়াটা কি হবে, ভুল হবে। এটা একটু অ্যাসেস নিয়ে রাখো তোমরা। আর যদি মনে হয় যে না এই স্লাইডগুলো তোমাদের দরকার, পিডিএফ আর কি, পিডিএফগুলো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিতে পারবো, ওটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা তোমাদেরকে দিব। আর একটু ভালো করে পড়াশোনা করো, এটাই তোমাদের কাছ থেকে চাই আমরা। আচ্ছা এরপর হচ্ছে অর্থনীতিবিদ লর্ড কেইনস, এটা হচ্ছে দেখো কেইনসীয় মুদ্রাস্ফীতি, কেইনসীয় মুদ্রাস্ফীতি বা এটাকে বলা হচ্ছে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, কেইনসীয় মুদ্রাস্ফীতি বা নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি। দেখো অর্থনীতিবিদ লর্ড কেইনস
নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতিকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি, একটা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি। এই বিপরীত নামগুলো একটু জেনে রাখতে হবে। দেখো, একটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি, প্রকৃত মুদ্রাস্ফীতি, আরেকটা নাম হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি। তাহলে প্রকৃত মুদ্রাস্ফীতি, প্রকৃত মুদ্রাস্ফীতি, আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি, প্রকৃত মুদ্রাস্ফীতি, আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি, প্রকৃত মুদ্রাস্ফীতি, আংশিক জনিত বা বাধাজনিত মুদ্রাস্ফীতি। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। দেখি, পূর্ণ নিয়োগ স্তরের পর অর্থের যোগান বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেয়ে দামের স্তর বৃদ্ধি পায়, এই ধরনের মুদ্রাস্ফীতিকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলে। তুমি তো পরে কিছুই বুঝো না, আগে আবার একটু দেখো। পূর্ণ নিয়োগ স্তরের পর, পূর্ণ নিয়োগ স্তরের পর অর্থের যোগান বৃদ্ধি পেলে, অর্থের যোগান বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেয়ে দামের স্তর বৃদ্ধি পায়, এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে কি? কেইনসীয় মুদ্রাস্ফীতি। আচ্ছা, আমি একটু তোমাকে বলি প্রকৃত মুদ্রাস্ফীতি কি। দেখো, আমরা জানি একটা দেশের মধ্যে জনগণ থাকে, একটা দেশের মধ্যে কি থাকে? জনগণ থাকে। এটা কিন্তু তোমরা জানো যে একটা দেশের মধ্যে জনগণ থাকে। এখন এই জনগণ যদি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন কম্পিউটার স্কিল, বিভিন্ন প্রযুক্তিগত দক্ষতা দিয়ে তাদেরকে যদি আমরা মানব সম্পদে পরিণত করতে পারি, তার মানে হচ্ছে দক্ষ সম্পদে পরিণত করতে পারি। এই যে দক্ষ জনগণ আর কি, দক্ষ জনগণে পরিণত করতে পারি, তার মানে প্রত্যেকে কাজ করবে না, প্রত্যেকজন মানুষ দিয়ে কি হবে? উৎপাদন সম্ভব হবে। এখন প্রত্যেক মানুষ যদি উৎপাদন করে, প্রত্যেক মানুষ যদি কি করে? উৎপাদন করে, প্রত্যেক মানুষ যদি উৎপাদন করে, প্রত্যেক মানুষ যদি কার্যকরভাবে উৎপাদন করে, তখন প্রত্যেক মানুষের যখন কার্যকরভাবে উৎপাদন করবে তখন কিন্তু তুমি কি করতে পারবা না যে প্রত্যেকজন দিয়ে একটা ভালো আউটপুট তুমি পাবা। তখন তুমি বলতে পারবা না যে হচ্ছে আমার যোগান কম হচ্ছে, না, প্রত্যেকে যেহেতু কাজ করবে তার মানে যোগানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এখন বৃদ্ধি পেতে পেতে এটা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এটা স্থির হবে, যে এরপরে এটা কি হবে? স্থির হবে। কিন্তু অন্যদিকে দেশের তো জনগণ বাড়বে না, দেশের জনগণ দিন দিন, যেমন 2024 সালে যত আছে 25 সালে জনগণ আরো বাড়বে, 26 সালে আরো বাড়বে, 27 সালে জনগণের পরিমাণ আরো বাড়বে। আর জনগণ যত বাড়বে তত বেশি চাহিদা বাড়বে, জনগণ যত বাড়বে তত বেশি কি বাড়বে? চাহিদা বাড়বে। জনগণ যত বাড়বে তত বেশি চাহিদা বাড়বে। তার মানে এই পাশে আমরা দেখলাম হচ্ছে একটা দেশের মধ্যে যতজন মানুষ সবাই প্রত্যেকে কাজ করছে, প্রত্যেকের ধারণ ক্ষমতা অনুসারে সে কাজ করছে, তার মানে যোগান স্থির, যে এর বাইরে আর কিছু করার থাকে না, যোগানের পরিমাণ কি? স্থির। কিন্তু মানুষ তো প্রোডাকশন বাড়বে, মানুষের পরিমাণও বাড়বে, কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। এখন তাহলে যোগান স্থির রেখে যখন আবার চাহিদা বৃদ্ধি পাবে, যোগান স্থির রেখে যখন আবার কি পাবে? চাহিদা বৃদ্ধি পাবে, তখন যেই মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি বা পূর্ণ নিয়োগ মুদ্রাস্ফীতি। তার মানে একদম সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে, সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার হচ্ছে, ব্যবহার হওয়ার পর আর ব্যবহার করা যাচ্ছে না, তখন দেশের জনগণ বাড়ার কারণে চাহিদা বৃদ্ধি পায়। আবার চাহিদা বৃদ্ধি পেলে তো দাম বৃদ্ধি পাবেই, আর সে কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে বলা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। আর আংশিক বা বাধাজনিত যে মুদ্রাস্ফীতি একটু দেখি, আংশিক বা বাধাজনিত মুদ্রাস্ফীতি পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে, পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে মানে দক্ষ ব্যবহার হওয়ার আগে আর কি, এই যে স্থির না, দক্ষ ব্যবহার হওয়ার আগে পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে। এই পূর্ণ নিয়োগটা কি আমি একটু পরের ক্লাসে একদম ধরে ব্যাখ্যা করব পূর্ণ নিয়োগটা কি, আপাতত এতটুকু জেনে রাখো। পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে উৎপাদনের উপকরণের যোগানের অস্থিতিস্থাপকতার জন্য উৎপাদন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, এর ফলে দামের স্তর বেড়ে আংশিক মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আচ্ছা, এটা একটু আমি আবার ব্যাখ্যা করি। সম্পদের যদি দক্ষ ব্যবহার, একটু আগে বলছি দক্ষ ব্যবহার আর উৎপাদন বাড়ানো যায় না, এখন সম্পদের দক্ষ ব্যবহার, এই যে সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার, অনেক সময় সম্পদের একটা দেশের মধ্যে অদক্ষ মানুষ থাকার কারণে সম্পদের দক্ষ ব্যবহার সম্ভব হয় না। একটা দেশের মধ্যে মানুষের দক্ষতার অভাবের কারণে, যেমন আমাদের চাইতে চীনের মানুষরা খুবই দক্ষ, আমাদের চাইতে মালয়েশিয়ার মানুষরা খুবই দক্ষ, ইন্ডিয়ান মানুষেরাও আমাদের চাইতে অনেক বেশি দক্ষ, তার মানে আমার দেশের যে অনেক মানুষ কিন্তু দক্ষ মানুষ খুবই কম। এখন এই দক্ষ মানুষের অভাবে উৎপাদনের পরিমাণ কম হয় না,
উৎপাদনের পরিমাণ কি হয়, কম হয়। আচ্ছা, উৎপাদনের পরিমাণ কম হোক আর বেশি হোক, যাই হোক, কিন্তু জনগণ তো বাড়তেছে দিন দিন, তার মানে চাহিদার পরিমাণ বাড়তেছে না, চাহিদার পরিমাণ বাড়বে, তার মানে উৎপাদন কম হচ্ছে, অন্যদিকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন কম হচ্ছে, অন্যদিকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখন এর ফলে যে মুদ্রাস্ফীতি হবে তাকে বলা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই দুটো বিষয়, একটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে আংশিক, এটা হচ্ছে প্রকৃত, এটা কি আংশিক। আংশিক যেই কথা, বাধাজনিত মুদ্রাস্ফীতি একই কথা। আচ্ছা, এরপরে হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি দুই ধরনের। এগুলো ডেফিনেশনগুলো একটু, মানে কাকে বলে ডেফিনেশনটা একটু জেনে নিলে এমসিকিউ তো কাজে লাগে, জ্ঞানমূলকে কাজে লাগে, এর বাইরে কিছু লাগে না, এখান থেকে সিকিউ হবে না। নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি দুই ধরনের, এটা হচ্ছে উন্মুক্ত মুদ্রাস্ফীতি, আর এটা হচ্ছে দমিত মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে মানে একদম উন্মুক্ত, কোনো বাধা আসবে না। আর এটা হচ্ছে কি দমিত মুদ্রাস্ফীতি। দুইটা একটু দেখো। ক্রমাগত দাম বৃদ্ধি, জনগণের বর্ধিত ব্যয় নিয়ন্ত্রণের জন্য কোনরূপ সরকার ব্যবস্থা গৃহীত হয় না, সেই দাম বৃদ্ধিকে উন্মুক্ত বা অবাধ মুদ্রাস্ফীতি বলে। তার মানে ক্রমাগত দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকার কোনো ভূমিকা পালন করে না দাম হ্রাস করার জন্য, কোনো কিছু করে না, সরকারের মতো আছে, আর দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এটাকে বলা হচ্ছে উন্মুক্ত মুদ্রাস্ফীতি বা অবাধ মুদ্রাস্ফীতি। দুই নাম্বার হচ্ছে দমিত মুদ্রাস্ফীতি, তার মানে যেটা নিয়ন্ত্রণ করে, তার দামের স্তর বৃদ্ধির গতিকে সরকার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করলে তখন তাকে বলা হচ্ছে দমিত মুদ্রাস্ফীতি। সরকার বিভিন্ন কৃত্রিম ব্যবস্থা, যেমন দ্রব্যের সর্বোচ্চ দাম নির্ধারণ করে, প্রয়োজনীয় দ্রব্যের দাম রেশনিং, তারপর হচ্ছে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ইত্যাদি দ্বারা দাম নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে বলা হচ্ছে কি নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, আর এটা হচ্ছে অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে উন্মুক্ত বা অবাধ, আর এটা হচ্ছে দমিত বা নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি। তাহলে নিয়ন্ত্রণের ভিত্তি দুই ধরনের, এটা হচ্ছে নিয়ন্ত্রিত, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত, যেটাকে আমরা বলি যে দমিত। সরকার নিয়ন্ত্রণ করলে সেটা হচ্ছে তোমার হচ্ছে নিয়ন্ত্রিত, আর না করলে সেটা হচ্ছে কি সরকার নিয়ন্ত্রণ না করে তাকে বলা হচ্ছে কি অবাধ মুদ্রাস্ফীতি বা অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি। আচ্ছা, সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি হচ্ছে কয় ধরনের দেখো। সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি হচ্ছে আবার তিন ধরনের। কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি তিন ধরনের। দেখো, যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি দেখো, যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি এখানে ডেফিনেশনগুলো দেওয়া আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি দেখো, যুদ্ধের সময় তুমি চাইলে উৎপাদন করতে পারবা না, তো উৎপাদন করতে পারো আর না পারো, দ্রব্যের দাম বাড়বে না, তার মানে দ্রব্যের দাম বাড়ার কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি, এই যে বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে না, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই যে ইউক্রেনের মনে করো শ্রমিক মারা যাচ্ছে, আবার অন্যদিকে কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে, তো এখন ওরা চাইলে তো ওভাবে উৎপাদন করতে পারবে না, তো উৎপাদন করতে যদি না পারে তাহলে ওদের কিন্তু দ্রব্যের দাম বাড়বে, উৎপাদন করতে না পারলে দ্রব্যের দাম বাড়বে চাহিদা বাড়ার কারণে, তার মানে এটা হচ্ছে যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। আচ্ছা, এরপর হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি, দেশ একেবারে খুবই স্থিতিশীল আছে, তারপরেও অনেক সময় দেখবা দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি। দেখো, যুদ্ধকালে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়, ফলে উৎপাদন কমে যায়, তাছাড়া পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে ঘাটতি দেখা দেয়, এর ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি হচ্ছে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। যুদ্ধের সময় অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন হয়, কলকারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়, এবং যুদ্ধ পরবর্তী সময়ে উৎপাদন ব্যাহত হয়, বাজারে ঘাটতি দেখা দিলে দামের স্তর বাড়তে থাকে, এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে শান্তিকালীন। এগুলো তোমরা পারবা, তো ওই জন্য আমি আর এগুলো আলোচনা, আমি এক প্রথমে বলছিলাম এগুলো তোমরা ইনশাল্লাহ পারবা, ওই জন্য টেনশন নিও না। সরকারের প্রশাসনের দুর্বলতা সুযোগে, সরকারি প্রশাসন অনেক সময় গুরুত্ব দেয় না আর কি, এই যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সুযোগে শান্তিকালীন অসাধু ব্যবসায়ী মহলের কারসাজিতে বাজারে পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পায়, তাকে বলা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি। তাকে কি বলা হয়? শান্তিকালীন মুদ্রাস্ফীতি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবা, কারোর মধ্যে কোনো কনফিউশন কাজ করবে না। আচ্ছা, আমরা এরপরে যাব, এরপর হচ্ছে এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি। দেখো, এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি কোনো বই দেওয়া আছে দুই ধরনের, কোনো বই দেওয়া আছে তিন ধরনের, একই কথা, একটু দেখে নিও, কঠিন কিছু না, জাস্ট সহজ। আচ্ছা, স্থানীয় মুদ্রাস্ফীতি, আঞ্চলিক মুদ্রাস্ফীতি, দেশীয় মুদ্রাস্ফীতি বা জাতীয় মুদ্রাস্ফীতি, আর এটাকে বলা আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। তাহলে দেখো, স্থানীয় বা আঞ্চলিক একই কথা, আবার দেশীয় বা জাতীয়, আবার এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। দেখো, স্থানীয়ভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন বন্ধ, ধর্মঘট ইত্যাদি কারণে পণ্য সামগ্রীর ঘাটতি দেখা দেয়, এর ফলে দামের স্তর যদি বৃদ্ধি পায় তখন তাকে স্থানীয় বা এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি বলা হয়। দুই নম্বর হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি। একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে সর্বত্র সব জায়গায় দামের স্তর ক্রমাগত বৃদ্ধি পেলে তাকে বলা হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি। মানে একটি দেশের সব জায়গায়, পুরো দেশের আনাচে কানাচে, জাতীয় মানে তো ওই যে তুমি প্রথম পত্র চতুর্থ জাতীয় বাজার পড়ছো না, পুরো দেশের আনাচে কানাচে, ওটা হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি। আচ্ছা,
মুদ্রাস্ফীতি বিশ্বের সকল দেশে একই সাথে দ্রব্য সামগ্রীর দামের স্তর বেড়ে যাওয়ার প্রবণতাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। সকল দেশে একই সাথে যদি কি পায় তোমার হচ্ছে দাম বৃদ্ধি পায়, যেমন স্বর্ণের দাম সৌদি আরবে বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, ইন্ডিয়াতে বৃদ্ধি পাচ্ছে, দুবাইয়ে বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। আশা করি এই বিষয়গুলো তোমরা একদম সহজে মনেও রাখতে পারবা, বুঝতে পারবা। আমরা শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে প্রত্যাশিত, এটা হচ্ছে অপ্রত্যাশিত। প্রত্যাশা ভিত্তিক দুই ধরনের। দেখো, দামের স্তর বাড়বে এমন প্রত্যাশা বা ধারণা পূর্ব থেকে জনগণের মধ্যে থাকলে তাকে বলা হচ্ছে প্রত্যাশিত। আর এক বা একাধিক অপ্রত্যাশিত কারণে হঠাৎ দামের স্তর বাড়তে থাকলে তাকে বলা হচ্ছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। যেটা আগে থেকে অনুমান করতে পারে সেটা প্রত্যাশিত, যেটা আগে থেকে অনুমান করতে পারে না সেটা হচ্ছে কি অপ্রত্যাশিত। আশা করি এই বিষয়গুলো তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো, কারোর মধ্যে কোনো জটিলতা দেখা দিবে না। একটু ভালো করে নিয়মিত এই ভিডিওগুলো দেখলে এবং সেই সাথে আমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে যে দুইটা বই আছে, এই দুইটা বই যদি তোমরা দেখো, আশা করি তোমাদের জন্য প্রতিটা বিষয়